আসসালামু আলাইকুম। স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সুস্থতা কামনা করছি। আজকে আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ। তোমাদের রসায়ন প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের যে টপিক সেটি হচ্ছে অবস্থান্তর মৌল কর্তৃক জটিল যৌগ এবং আয়ন গঠন। আমরা এর আগের ক্লাসগুলোতে অবস্থান্তর মৌলের ভেরিয়েবল অক্সিডেশন নাম্বার নিয়ে আলোচনা করেছি এবং অবস্থান্তর মৌলের রঙিন যৌগ গঠন করে কিভাবে সেটা নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা মূলত জটিল যৌগ গঠন এ বিষয় নিয়ে আলোচনা করব এবং জটিল যৌগ গঠন এ বিষয়টা আলোচনার পরে কিভাবে জটিল যৌগগুলোর নামকরণ করা হয় সেটা নিয়েও আলোচনা করব। তাহলে আলোচনার শুরুতেই আমরা কিছু সংজ্ঞা জানার চেষ্টা করব। এই সংজ্ঞাগুলো আমাদের জটিল যৌগ গঠনের ব্যাখ্যার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য আমরা সংজ্ঞাগুলোকে খুব গুরুত্ব সহকারে পড়ার চেষ্টা করব। প্রথমেই জটিল যৌগ। জটিল যৌগ কাকে বলে? যে অবস্থান্তর মৌলের পরমাণু বা আয়নের খালি অরবিটালের সাথে অপর কোনো নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যুক্ত অণু বা আয়ন সন্নিবেশ বন্ধন দ্বারা যুক্ত হয়ে যে আয়ন গঠন করে তাকে জটিল আয়ন বলে। এই জটিল আয়নযুক্ত যৌগকে জটিল যৌগ বলা হয়। যেমন এখানে উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি টেট্টাঅ্যামিন কপার আয়ন একটি জটিল আয়ন এবং টেট্টাঅ্যামিন কপার সালফেট একটি জটিল যৌগ। তাহলে আমরা দেখলাম যে জটিল যৌগ কাকে বলে। আমরা জানি অবস্থান্তর মৌলগুলোর মধ্যে খালি অরবিটাল আছে, ডি অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল এবং 4d অরবিটাল। এই অরবিটালগুলো খালি আছে অবস্থান্তর মৌলের। এই খালি অরবিটালগুলো কিছু কিছু পরমাণু বা কিছু আয়ন অথবা অণু ব্যবহার করে থাকে। কিছু কিছু অণু বা পরমাণু ব্যবহার করে তাদের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। আর এই সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের পরে তারা এক ধরনের আয়ন গঠন করে। এটাকে বলা হয় জটিল আয়ন। আর এই জটিল আয়নগুলো আবার যৌগ গঠন করে থাকে, তখন এদেরকে বলা হয় জটিল যৌগ। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এইটি হচ্ছে একটি আয়ন। এখানে কপারের ডি অরবিটাল খালি আছে। সেই ডি অরবিটাল গুলো অ্যামোনিয়া ব্যবহার করে তার সাথে যুক্ত হয়ে একটি আয়ন গঠন করেছে। সুতরাং এটি একটি জটিল আয়ন। পরবর্তীতে এই জটিল আয়ন সালফেট আয়নের সাথে যুক্ত হয়ে ট্যাটামিন কপার সালফেট যৌগ তৈরি করেছে। সুতরাং এটি একটি জটিল যৌগ। অর্থাৎ প্রত্যেকটি জটিল যৌগের মধ্যে একটি জটিল আয়ন বিদ্যমান থাকবে। এখানে চার্জ সংখ্যা মিনিমাইজ করা হয়ে গেছে, কারণ এখানে সালফেটের চার্জ হচ্ছে 2- আর এখানে ছিল চার্জ সংখ্যা 2+। সেজন্য যখন যৌগ গঠন করা হয়েছে তখন আর চার্জ সংখ্যা দেখানো হয়নি, কারণ সেটি যৌগ গঠন করেছে। তাহলে আমরা দেখলাম জটিল যৌগ কাকে বলে। আমি আবার একটু বলি যে অবস্থান্তর মৌলগুলোর আয়ন পরমাণু বা আয়নের খালি ডি অরবিটাল থাকে। সেটে ডি অরবিটাল, এস অরবিটাল, পি অরবিটাল খালি থাকে। এই অরবিটাল গুলো থাকে খালি থাকার কারণে কোনো কোনো আয়ন অথবা অণু যাদের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো আছে তারা ওই খালি অরবিটাল গুলো ব্যবহার করে অবস্থান্তর মৌলের সাথে বন্ধন গঠন করে থাকে। আর বন্ধন গঠনের মাধ্যমে তারা একটি জটিল আয়ন গঠন করে। আর এই জটিল আয়নগুলো পরবর্তীতে জটিল যৌগ গঠন করে, যাদেরকে আমরা জটিল যৌগ বলে থাকি। এরপর আসি লিগ্যান্ড বা দাতা পরমাণু। এখন এই জটিল যৌগ বা আয়ন গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী অণু বা আয়নকে লিগ্যান্ড বা দাতা পরমাণু বলে। যেমন অ্যামোনিয়া, পানি, সায়ানাইড আয়ন ইত্যাদি লিগ্যান্ড বা দাতা পরমাণু। তাহলে আমরা বুঝলাম এখান থেকে কি জটিল যৌগ গঠন করার সময় যে আয়ন বা অণুগুলো ইলেকট্রন প্রদান করে থাকে, অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদান করে অবস্থান্তর মৌলের সাথে যৌগ গঠন করে, তাদেরকে লিগ্যান্ড বা দাতা পরমাণু বলা হয়। যেমন এখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি। এখানে অ্যামোনিয়া, পানি। এই অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেনের মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো আছে এক জোড়া, পানির অক্সিজেনের মধ্যে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো আছে, সায়ানাইডের মধ্যে 2 জোড়া সায়ানাইড আয়নের মধ্যে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো আছে। সুতরাং এরা লিগ্যান্ড হিসেবে কাজ করতে পারে, কারণ এদের নিঃসঙ্গ ইলেকট্রন যেগুলো আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়া একটি লিগ্যান্ড হিসেবে কাজ করে। এখানে 4টি অ্যামোনিয়া আছে, সুতরাং এখানে 4টি লিগ্যান্ড আছে। একই ধরনের 4টি লিগ্যান্ড আছে। তাহলে এখানে আবার এই লিগ্যান্ড গুলোকে আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি, শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ড। শক্তিশালী লিগ্যান্ডের উদাহরণ হলো সায়ানাইড, কার্বনিল গ্রুপ, অ্যামোনিয়া। আর দুর্বল লিগ্যান্ডের উদাহরণ হলো পানি, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ফ্লোরাইড। তবে এখানে এই অ্যামোনিয়াকে কখনো কখনো এটাকে মধ্যম শক্তির লিগ্যান্ড হিসাবে বিবেচনা করা হয়।
যেহেতু তোমাদের সিলেবাসে এটা মধ্যম শক্তির লিগ্যান্ড নিয়ে আলোচনা নেই, সুতরাং আমরা এটাকে শক্তিশালী লিগ্যান্ডের মধ্যে অন্তর্ভুক্ত করেছি। আর দুর্বল লিগ্যান্ড হচ্ছে পানি, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন এবং ফ্লুরাইড আয়ন। এখন আমরা শক্তিশালী লিগ্যান্ড কাকে বলবো আর দুর্বল লিগ্যান্ড কাকে বলবো? সাধারণত কার্বন, অক্সিজেন এই ধরনের যখন কার্বনের সাথে যুক্ত থাকে, কার্বন, তারপরে ফসফরাস, নাইট্রোজেন এদের সাথে যে যুক্ত যখন প্রেজেন্ট থাকে তখন তারা সাধারণত শক্তিশালী লিগ্যান্ড হিসেবে কাজ করে। অন্যদিকে যদি হ্যালাইড আয়ন থাকে অথবা হাইড্রোজেন যুক্ত থাকে তখন তারা সাধারণত দুর্বল লিগ্যান্ড হিসেবে কাজ করে থাকে। এখানে যেহেতু নাইট্রোজেন, অ্যামোনিয়া বেলায় নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুটি আছে সেজন্য এটাকে মধ্যম শক্তিশালী লিগ্যান্ড হিসেবে বিবেচনা করা হয়। তাহলে আমরা সেদিকে যাব না, আমরা শুধু এটুকু জানবো শুধুমাত্র এখানে শক্তিশালী লিগ্যান্ড কি আর দুর্বল লিগ্যান্ড কি এবং কিছু উদাহরণ জানলাম। শক্তিশালী লিগ্যান্ড গুলো আমরা জানি, এর আগের আমরা আলোচনা করেছি ডি অরবিটালের মধ্যে যে ডেল্টা ই এর শক্তির বেশি হতে বাধ্য করে, আর দুর্বল লিগ্যান্ড গুলো ডি অরবিটাল গুলোর স্প্লিটিংটা কম করে, অর্থাৎ ডেল্টা ই এর শক্তি কম হয়, সেটা আমরা আগের ক্লাসে দেখেছি। তাহলে এখান থেকে আমরা সংখ্যাটা দেখবো এবং শক্তিশালী লিগ্যান্ডের উদাহরণগুলো দেখবো, দুর্বল লিগ্যান্ডের উদাহরণগুলো দেখবো। তাহলে আমি আবার একটু বলি, লিগ্যান্ড বা দাতা পরমাণু কাকে বলে? জটিল যৌগ গঠনকালে যে সমস্ত অণু বা আয়ন ইলেকট্রন যুগল প্রদান করে থাকে বা ইলেকট্রন যুগল যোগান দিয়ে থাকে তাদেরকে লিগ্যান্ড বলে। আর লিগ্যান্ড হচ্ছে দুই ধরনের, শক্তিশালী লিগ্যান্ড এবং দুর্বল লিগ্যান্ড। এখানে আমরা শক্তিশালী লিগ্যান্ডের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি আর এখানে দুর্বল লিগ্যান্ডের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। এরপর আসি আমরা সন্নিবেশ সংখ্যা। সন্নিবেশ সংখ্যা কাকে বলে? এখন জটিল যৌগ বা আয়ন গঠনকালে অবস্থান্তর ধাতুর সাথে যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকে সেই সংখ্যাকে সন্নিবেশ সংখ্যা বলে। যেমন এখানে আমরা এক দুটি যৌগ আয়নকে নিয়েছি উদাহরণ হিসাবে। এটা হচ্ছে ট্যাকটামিন কপার আয়ন আর এটা হচ্ছে হেক্সাসায়ানোপিরেট আয়ন। এই আয়নগুলোর মধ্যে এই প্রথম যৌগটি আয়নটির জারণ সন্নিবেশ সংখ্যা হচ্ছে 4 এবং দ্বিতীয় আয়নটির সন্নিবেশ সংখ্যা হচ্ছে 6। কারণ আমরা প্রথম আয়নটিতে দেখতে পাচ্ছি এখানে 4টি লিগ্যান্ড আছে, সুতরাং তার সন্নিবেশ সংখ্যা 4। আর এখানে 6টি লিগ্যান্ড আছে, সুতরাং তার সন্নিবেশ সংখ্যা 6। তাহলে আমরা দেখলাম সন্নিবেশ সংখ্যা হচ্ছে কোনো জটিল যৌগ বা আয়নের যতগুলো লিগ্যান্ড থাকবে ততই তার সন্নিবেশ সংখ্যা। সোজা আমরা এবার মনে রাখবো। এরপর আসি আমরা জটিল আয়নের চার সংখ্যা হিসাব করুন। এই যে চার সংখ্যাগুলো আমরা দিলাম, কিভাবে আমরা এই চার সংখ্যাগুলো হিসাব করে থাকি সেটা আমরা বের করতে পারবো। তাহলে চার সংখ্যা হিসাব করার জন্য আমাদেরকে এই সমীকরণটি মনে রাখতে হবে। জটিল আয়নের চার্জ ইকুয়াল টু ধাতব আয়নের চার্জ প্লাস লিগ্যান্ড সমূহের চার্জ। তাহলে আমরা এই আয়নটিকে উদাহরণস্বরূপ ধরে নেই। প্রথমে মনে করো আমরা এই আয়নটির চার সংখ্যা জানি না। এই আয়নটির চার সংখ্যা কত? 2 মাইনাস আমি দেখিয়েছি, ধরো এটা আমি জানি না কত, আমি লিখবো। তাহলে আমরা জানি এখানে কোবাল্টের চার সংখ্যা হচ্ছে 2। মনে করে বলে দেওয়া আছে কোবাল্টের চার সংখ্যা 2। তাহলে এখানে আমরা কোবাল্টের চার সংখ্যা 2 লিখলাম। এমনই একটি প্রশম অণু, অর্থাৎ এখানে কোনো চার্জ নাই, সেজন্য তার চার্জ সংখ্যা কি থাকবে? 0। আর এমনি আছে কয়টি? এখানে দুইটি, সেজন্য 2 ইন্টু 0 প্লাস এখানে, কারণ এখানে অ্যামোনিয়া লিগ্যান্ড, ক্লোরাইড আয়ন লিগ্যান্ড, সুতরাং তাদের চার সংখ্যা যোগ করতে হবে। প্লাস এখানে 4 মাইনাস 1, এখানে ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরিনটা আছে এখানে ক্লোরাইড আয়ন, এখানে ক্লোরাইনটা -1 হিসাবে আছে, তাহলে সেখানে -1 আর ক্লোরাইড আয়ন আছে 4টি, সেজন্য 4 ইন্টু -1। এরপর আমরা যোগ করলে পাচ্ছি 2 প্লাস 0, কারণ 2 ইন্টু 0 0 আর -4 বিয়োগ করলে আমরা হচ্ছে -2, সুতরাং এই আয়নটির চার সংখ্যা হচ্ছে -2। এখন আমরা কিভাবে তাহলে এখান থেকে যদি আয়নের চার সংখ্যা, লিগ্যান্ড সমূহ চার সংখ্যা বলে দেওয়া থাকে তাহলে আমরা ধাতব আয়নের চার সংখ্যা বের করতে পারবো। ধরো এখানে আমরা কোবাল্ট আয়নের চার সংখ্যা জানি না, তাহলে আমরা এটা কিভাবে বের করব? তখন আমরা এখানে আয়নের চার সংখ্যা কত? -2 দেওয়া আছে। আর লিগ্যান্ড আয়নের চার সংখ্যা কত দেওয়া আছে? 0, কারণ নিউট্রাল প্রশম অণুর সবসময় চার সংখ্যা হচ্ছে 0। যদি ধনাত্মক হয় তাহলে তার চার সংখ্যা +1 2 3 4, আর যদি ঋণাত্মক হয় তার চার সংখ্যা -1 -2 -3। যেমন এখানে ক্লোরাইড আয়ন আছে, ক্লোরাইড আয়নের চার সংখ্যা হচ্ছে -1, তাহলে এখানে 4টি -1 মাইনাস ক্লোরাইড আয়ন আছে, সুতরাং -4 হবে। তাহলে এখানে -2, এটাকে আমরা এখানে এদিকে হবে -2, এটা আমরা জানি না, এটাকে x ধরে নিলাম তখন। যদি এটা জানি না তখন এটাকে আমরা x ধরে নিলাম। তাহলে এখানে হবে 2 * 0 প্লাস -4, অর্থাৎ এখানে এটা হবে x প্লাস এখানে হবে x -4 আর এখানে আছে -2। এটাকে যদি আমরা এদিকে পক্ষান্তর করি তাহলে -2 আর +4, x এর মান হবে +2, অর্থাৎ কোবাল্টের চার্জের সংখ্যা হবে +2। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যদি যে কোনো দুটি অংশ জানা থাকে তাহলে তৃতীয় মানটি আমরা বের করতে পারবো।
অর্থাৎ জটিল আয়নের চার সংখ্যা বের করতে দিলে আমরা অবশ্যই সমীকরণটি মনে রাখবো। তাহলে আমরা সহজেই জটিল আয়নের চার সংখ্যা হিসাব করতে পারবো। তাহলে আমি আবারও একটু বলি, কারণ তোমাদের মনে রাখার জন্য আমি রিপিট করছি। আলোচনা করার পর আবার সামারাইজ করছি। এখানে জটিল আয়নের চার সংখ্যা হিসাব করার জন্য আমরা লিখব জটিল আয়নের চার সংখ্যা ইকুয়াল টু ধাতব আয়নের চার্জ প্লাস লিগ্যান্ড সমূহের চার্জ। তাহলে জটিল আয়নের চার্জের তাহলে আমরা এই যদি আয়নটি নেই, তাহলে এখানে আমরা ধরো আমরা এটা চার সংখ্যা হিসাব করব, এটা 2 মাইনাস কিভাবে আসছে? তাহলে এখানে মনে করো বলে দেওয়া আছে কোবাল্টের চার সংখ্যা +2, আমরা +2 বসাইলাম। আর আমার লিগ্যান্ড হচ্ছে অ্যামোনিয়া এবং ক্লোরাইড আয়ন। তাহলে প্লাস আমার সূত্রের প্লাসটা আমরা এখানে বসাইলাম। আর লিগ্যান্ড গুলো হচ্ছে অ্যামোনিয়া এবং ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়া চার সংখ্যা 0 আর এখানে অ্যামোনিয়া আছে 2টি সেজন্য 2 * 0 প্লাস ক্লোরাইড আয়নের চার সংখ্যা -1 আর ক্লোরাইড আয়ন আছে 4টি সেজন্য 4 * -1। তারপর আমরা এখানে যোগ হিসাব করলে পাচ্ছি এটা -2 সেজন্য এই আয়নটির চার সংখ্যা -2। এখানে এটা যদি আমরা আচ্ছা ওকে। তারপর আসি আমরা জটিল আয়নের গঠনের ব্যাখ্যা। আমরা কিভাবে জটিল আয়ন কিভাবে গঠিত এবং সেটি ব্যাখ্যা করব। তাহলে জটিল আয়ন গঠন কিভাবে হয়? এই জটিল আয়ন গঠন মূলত যোজনী বন্ধন মতবাদ অনুসারে ব্যাখ্যা করা হয়। এই যোজনী বন্ধন মতবাদ। এই যোজনী বন্ধন মতবাদটি কি? যোজনী বন্ধন মতবাদ হচ্ছে এখানে সমযোজী বন্ধন গঠন করার জন্য এক জোড়া ইলেকট্রন লাগবে। এটা হচ্ছে মূল কথা। এটা আমরা মনে রাখবো। তাহলে এখানে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আমরা জানি লিগ্যান্ড গুলোর মধ্যে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, অর্থাৎ এক জোড়া ইলেকট্রন আছে। সুতরাং এখানে যোজ্যতা বন্ধন তত্ত্ব প্রয়োগ করা যাবে। এখন লিগ্যান্ড সমূহের লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন যুগলের প্রভাবে অবস্থান্তর ধাতুর পরমাণু বা আয়নের ইলেকট্রনগুলো যথাসম্ভব যুগলবদ্ধ হয়ে অরবিটাল খালি করে দেয়। এসব খালি অরবিটালগুলো যেমন 3d 4s 4p ও 4d ইত্যাদির মধ্যে বিভিন্ন প্রকার অরবিটাল সংকরণ ঘটে। যেমন এখন এই অরবিটাল সংকরণ কি? এটা আমরা পরবর্তী কোনো একটি ক্লাসে আলোচনা করব। যে আমরা পরে আলোচনা করব। যেমন সমতুল্য বর্গাকার sp2d এটা হলো কপার আয়নের বেলায়, অষ্টতল লিকুইড D2sp3 আয়নের বেলা অর্থাৎ sp3d2 ইত্যাদি দ্বারা সমশক্তি সংকরণ অরবিটাল সম্ভব। পরে সৃষ্ট সংকর অরবিটালগুলোর সাথে লিগ্যান্ডের সন্নিবেশ বন্ধনে আবদ্ধ হয় যৌগ গঠন করে। অর্থাৎ এখানে সোজা কথা হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল যে আয়নগুলো বা অণুগুলো আসবে তারা ডি অরবিটালের যদি সম্ভব হয় সেই ডি অরবিটালগুলোকে খালি করে দেবে। খালি করে দিয়ে তাদের সাথে একটা সংকরণ ঘটবে। সংকরণ করে বিভিন্ন ধরনের সংকর অরবিটাল গঠন করবে। সেই সংকরণ অরবিটালগুলোকে লিগ্যান্ড ইলেকট্রন দিয়ে তাদের সাথে পরবর্তীতে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেই জটিল আয়ন বা জটিল যৌগ গঠন করবে। উদাহরণস্বরূপ এখানে আমরা কপারের আলোচনাটা করি। আমাদের এই যৌগটি হচ্ছে ট্যাট্টামিন কপার আয়ন। এটি কিভাবে গঠিত সেটা আমরা একটু দেখি। কপারের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা জানি কপারের ডি অরবিটালে যে কপার 2+ যখন হয় তখন তার ডি অরবিটালে 9টি ইলেকট্রন থাকে। যখন +1 হয় তখন তার ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে। যেহেতু এখানে কপার 2+ হিসেবে আছে সুতরাং তার ডি অরবিটালে 9টি ইলেকট্রন আছে। তাহলে প্রথমে প্রত্যেকটি অরবিটালে 5টি ইলেকট্রন দিয়ে দিলাম, তারপরে 6 7 8 9। তাহলে আমরা দেখলাম যে ডি অরবিটালের মধ্যে 4টি জোড়া জোড়া আছে আর একটি বিজোড় সংখ্যক ইলেকট্রন আছে। এটা হচ্ছে ডি অরবিটালের স্বাভাবিক অবস্থায় ইলেকট্রন বিন্যাস। এগুলা বিন্যাস। পরবর্তীতে এই ডি অরবিটাল গুলোর মধ্যে যে কোনো এই sp_d এই অরবিটালের মধ্যে একটি সংকরণ ঘটবে। অর্থাৎ সংকরণের কথা একটু আমি সংক্ষেপে বলি। সংকরণ জিনিসটা হচ্ছে এক বা একাধিক অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অরবিটাল পারবে না, একাধিক অরবিটাল অবশ্যই লাগবে। অর্থাৎ একাধিক অরবিটাল পরস্পরের সাথে যুক্ত হয়ে সমশক্তির অরবিটাল সমান সংখ্যক অরবিটাল তৈরি করলে সেটাকে বলা হয় অরবিটাল সংকরণ। মনে করো এখানে একটা s অরবিটাল যদি একটা p অরবিটালের সংকরণ করে তাহলে দুটি নতুন অরবিটাল তৈরি হবে যাদের নাম হবে sp। মনে করো একটি অরবিটাল যদি এখানে দুটি p অরবিটালের সাথে সংকরণ করে তাহলে এটা হবে sp2 এবং সেক্ষেত্রে তিনটি নতুন অরবিটাল গঠিত হবে। যদি একটি s অরবিটাল তিনটি p অরবিটালের সাথে সংকরণ করে তাহলে এটা হবে sp3 এবং সেক্ষেত্রে চারটি অরবিটাল গঠন হবে, কারণ এখানে একটা s তিনটা p এর সাথে যুক্ত হয়েছে সুতরাং নতুন করে চারটি অরবিটালই তৈরি হবে। এই ধরনের এই যে অরবিটাল গুলো যুক্ত হয়ে নতুন অরবিটাল তৈরি করা সমসংখ্যক সেটাকে বলা হয় অরবিটাল সংকরণ। যদি অরবিটাল সংকরণ নিয়ে পরবর্তী তোমাদের এই বইতে বিশদ আলোচনা করা হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখলাম অরবিটালের স্বাভাবিক অবস্থায় কপার আয়নের ইলেকট্রন বিন্যাস। এখন যখন লিগ্যান্ড আসে, লিগ্যান্ড তখন কি করে এখানে s অরবিটাল এই যে সংকরণ অরবিটাল গুলো তৈরি হয়েছে এই অরবিটাল গুলো যে সুইটেবল যে অরবিটাল গুলো সেখানে তারা ইলেকট্রন দিবে, কারণ প্রত্যেকটি অ্যামোনিয়ার মধ্যে আমরা এখানে যে চারটি অ্যামোনিয়া দেখতে পাচ্ছি
প্রত্যেকটি অ্যামোনিয়া আর নাইট্রোজেনের মধ্যে এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। এই নাইট্রোজেন গুলো কি করবে? এই অ্যামোনিয়ার নাইট্রোজেন গুলো কপারের যে ফাঁকা অরবিটাল গুলো থাকবে সেই অরবিটালের মধ্যে এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করবে। এই যে অ্যারো সাইন দেওয়া হচ্ছে, অ্যারো সাইন দ্বারা বোঝানো হচ্ছে সন্নিবেশ সমযোজী বন্ধন। হুম? তাহলে এখানে এই ইলেকট্রন গুলো আমরা দেখতে পাচ্ছি, এখানে যদি অরবিটাল দিয়ে দেখাই, তাহলে এখানে এই 4s এর মধ্যে একটি অ্যামোনিয়া একজন নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ার করলো। ঠিক একইভাবে আরো দুইটি নাইট্রোজেন অ্যামোনিয়া এখানে দুইটি পি অরবিটালে অংশগ্রহণ করলো, সন্নিবেশ বন্ধন গঠনে অংশগ্রহণ করলো। চতুর্থ অরবিটাল চতুর্থ অ্যামোনিয়াটি সেটা পি অরবিটালের সাথে গঠন করেনি, করেছে ডি অরবিটালের সাথে, 4d অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেছে। এখন কেন করেনি পি অরবিটালের সাথে? কারণ এটা তো এর আগে ছিল। এটা নিয়ে ব্যাখ্যা আছে, মতভেদ আছে। এটা নিয়ে যার কারণে এটা মতভেদ হচ্ছে, কেউ বলছে এখানে যে ইলেকট্রনটি আছে সেটি এই অরবিটালে চলে আসতে পারে অথবা এই অরবিটালে চলে আসতে পারে। অথবা এই জন্য এটা নিয়ে মতভেদ আছে, আমরা ওই মতভেদে যাব না। প্রথম কথা হচ্ছে এটা স্ট্রাকচার স্টাডি করা হয়েছে, তখন দেখা গেছে এটি সমতলীয় বর্গাকার, এটা স্কোয়ার প্ল্যানার হয়। এখন যদি এটা sp3 হয় তাহলে কিন্তু সেটি সমতলীয় বর্গাকার হবে না, তখন তার আকার হয়ে যাবে টেট্রাহেড্রাল। তাহলে সমতলীয় যদি বর্গাকার হতে হয় তাকে sp2d অথবা dsp2 হতে হবে। এখন আমি একটু বলে রাখি, sp2d মানে হচ্ছে এটাকে বলা অভ্যন্তরীণ ডি অরবিটাল, এটাকে বলা হয় বহি ডি অরবিটাল। অর্থাৎ 3d অরবিটাল, যে অরবিটালগুলোতে স্বাভাবিকভাবে যে অবস্থান্তর মূল্যের ইলেকট্রনগুলো থাকে তাদেরকে বলা অভ্যন্তর ডি অরবিটাল। আর যে বাইরের দিকে যে ডি অরবিটাল, 4d অরবিটাল, এদেরকে বলা হয় বহি ডি অরবিটাল। এখানে অ্যামোনিয়া বহি ডি অরবিটালটি ব্যবহার করেছে, সেজন্য sp2d হয়েছে। d2 dsp যদি এই ডি অরবিটালটি ব্যবহার করতো তাহলে এটা হলো dsp2। তাহলে এখানে যে dsp2 অথবা sp2 যেটি হোক না কেন তার আকার কিন্তু সমতলীয় বর্গাকার হবে, অর্থাৎ এর আকারটি হবে সমতলীয় বর্গাকার। এর আকারটি হবে সমতলীয় বর্গাকার। তাহলে হচ্ছে এই সমতলীয় বর্গাকার হতে হলে অবশ্যই তাকে dsp2 অথবা sp2d হতে হবে। সেই ক্ষেত্রে অ্যামোনিয়া যদি এখানে ইলেকট্রন দিয়ে দেয় তাহলে sp3 হয়ে যাবে। তাহলে sp3 এই যৌগের জন্য প্রযোজ্য নয়, সেজন্য এখানে পি অরবিটালে চতুর্থ অ্যামোনিয়া এই পি অরবিটালে ইলেকট্রন দেয়নি, কারণ তার স্ট্রাকচার স্টাডি করে দেখা গেছে এটা হচ্ছে স্কয়ার প্ল্যানার বা সমতলীয় বর্গাকার। সেজন্য অবশ্যই এক জোড়া ইলেকট্রন যাবে s অরবিটালে, দুটি যাবে পি অরবিটালে, আরেক জোড়া যাবে ডি অরবিটালে, হয় 4d তে না হয় 3d তে। এখন কেউ এটা বলেছেন যে 3D তে যাবে, কেউ বলেছেন 4D তে যাবে। আমি দুটাই আলোচনা করব। আমরা প্রথমে 4D টাই দেখে নেই। তাহলে আমরা দেখলাম এখানে অ্যামোনিয়া 4 জোড়া অ্যামোনিয়া 4টি অ্যামোনিয়া অণু তাদের 4 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ব্যবহার করে 4টি অরবিটালের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেই তারা যৌগ গঠন করেছে। আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে যৌগটি এবং তার আকৃতি হচ্ছে সমতলীয় বর্গাকার। আমি আবারও বলি, তাহলে এখানে কিভাবে সন্নিবেশ সমযোজী বন্ধন, কিভাবে জটিল যৌগ গঠিত হয়? জটিল যৌগ গঠিত হয় প্রথমে অরবিটাল গুলোর মধ্যে একটি সংকরণ হয়। এই সংকরণ অরবিটাল গুলোর সাথে লিগান্ড গুলো তাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ারিং এর মাধ্যমে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করেই যৌগ গঠন করে থাকে। তাহলে এখানে দুই লাইনেই কথাটা হয়ে যাচ্ছে। কিভাবে গঠন করে? যে এখানে যে অবস্থান্তর মৌলের ডি অরবিটাল গুলোর মধ্যে সংকরণ ঘটে, যে সংকরণের পরে যে নতুন অরবিটাল গঠিত হয়, এই সংকরণ অরবিটাল গুলোর সাথে লিগ্যান্ড গুলো তাদের লোন পেয়ার ইলেকট্রন বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল ইলেকট্রন শেয়ার করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে জটিল আয়ন গঠন করে থাকে, যেটা আমরা এখানে দেখলাম। এখন এই কপার আয়নের আমরা বিকল্প স্ট্রাকচারটা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি কপার dsp2, যেটি আমি আগে বলেছি। এখানে স্ট্রাকচার ছিল sp2, অর্থাৎ এখানে ব্যবহার করা হয়েছে বহির ডি অরবিটালটি। বহির ডি অরবিটাল মানে 4d। আর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ব্যবহার করা হয়েছে 3d অরবিটালটি। অর্থাৎ এখানে এই অরবিটালের যে ইলেকট্রনটি ছিল সেটি p অরবিটালে চলে যায়। কোনো কেউ বলছেন, কোনো কেমিস্ট বা বিশারদ বলেছেন যে এখানে এই যে 4d তে আমাদের আগের স্ট্রাকচারটা আমরা একটু দেখি, এই যে ইলেকট্রনটি, এই ইলেকট্রনটিকে যেহেতু এদের শক্তি পার্থক্য খুব বেশি না, এই ইলেকট্রনটি এখান থেকে এখানে সহজেই চলে আসতে পারে। যার কারণে এই ডি অরবিটালটা তখন ফাঁকা হয়ে যাবে। এই যে আমরা দেখতে পাচ্ছি ডি অরবিটালটি ফাঁকা হয়ে গেছে, আর সে ফাঁকা ডি অরবিটালটি অ্যামোনিয়া ব্যবহার করেছে।
আর এখানে 4s ফাঁকা আগে থেকে ছিল, সেখানে অ্যামোনিয়া ব্যবহার করেছে, আর দুটি পি অরবিটাল ব্যবহার করেছে। যেহেতু এখানে 3d অরবিটাল ব্যবহার করা হয়ে গেছে, সুতরাং এখানে আর 4d এর প্রয়োজন হয়নি। সেজন্য এটাকে DsP2 বলা হচ্ছে। আমরা আগেরটি দেখতে পাচ্ছি sp2d, আর এটা হচ্ছে DsP2, অর্থাৎ এখানে অভ্যন্তরীণ ডি অরবিটালটি ব্যবহৃত হয়েছে, আর এখানে বহির ডি অরবিটালটি ব্যবহৃত হয়েছে। তুমি পরীক্ষায় যেটি লিখো দুটি কারেক্ট, সুতরাং তুমি সেক্ষেত্রে ফুল মার্কস পাবা। কারণ হচ্ছে এখানে sp2d অথবা DsP2 যেটি হোক না কেন, তার আকৃতি কিন্তু আকার হবে সমতলীয় বর্গাকার। তাহলে আমরা ট্যাট্টামিনো কপার আয়নের গঠনটি দেখলাম। এরপর আসি আমরা হেক্সা সায়ানোপিরেটায়ন। আমরা জানি আয়রনের ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা জানি যে আয়রনের সর্বশেষ ইলেকট্রন হচ্ছে ডি অরবিটালে ইলেকট্রন হচ্ছে 6টি। সেই 6টি ইলেকট্রন মূলত স্বাভাবিক অবস্থায় থাকবে, প্রত্যেকটি অরবিটালে একটি করে থাকবে, 5টি ষষ্ঠ ইলেকট্রনটি এখানে চলে আসবে। অর্থাৎ এখানে থাকবে জোড়া ইলেকট্রন, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি। কিন্তু আমরা জানি সায়ানাইড একটি শক্তিশালী লিগ্যান্ড। সায়ানাইড শক্তিশালী লিগ্যান্ড হওয়ার কারণে এই অরবিটালের ইলেকট্রনগুলোকে এই অরবিটাল এবং এই অরবিটালে স্থানান্তর করে জোড়ায় জোড়ায় ইলেকট্রন গঠন করতে বাধ্য করে। বাধ্য করার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনগুলো হচ্ছে জোড়ায় জোড়ায় আছে, আর এখানে ডি অরবিটালটি খালি আছে, দুটি ডি অরবিটাল খালি আছে, এখানে একটি এস অরবিটাল খালি আছে, একটি পি অরবিটাল, তিনটি পি অরবিটাল খালি আছে। সেক্ষেত্রে সায়ানাইড, এখানে 6টি সায়ানাইড আছে, অর্থাৎ 6টি লিগ্যান্ড আছে। সায়ানাইড গুলো হচ্ছে লিগ্যান্ড। এই 6টি লিগ্যান্ডটি কি করবে? এই দুটি ডি অরবিটালে দুই জোড়া ইলেকট্রন শেয়ার করবে, এখানে এস অরবিটালে এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে, এখানে বাকি তিন জোড়া ইলেকট্রন এই তিনটি পি অরবিটালের সাথে শেয়ার করবে। শেয়ার করে সেই D2sp3 সংকরণ গঠন করছে। অর্থাৎ এখানে দুটি ডি অরবিটাল ব্যবহার করেছে, একটি এস অরবিটাল এবং তিনটি পি অরবিটাল। সুতরাং এটার নাম হচ্ছে D2sp3। এদের আকৃতি হচ্ছে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়। এই যে এটার আকৃতি হচ্ছে এটা। হেক্সাসায়ানো পিরেট আয়নের আকৃতি হচ্ছে এটা, অর্থাৎ এটা হচ্ছে অষ্টতলকীয় আকৃতির। অর্থাৎ এর চার কোণায় চারটি, আর দুটি তার সাথে সাথে লম্বালম্বি অবস্থায় থাকবে। এটাকে বলা হয় অষ্টতলীয় আকৃতির। আর এখানে এটা আমরা দেখতে পাচ্ছি ট্যাট্টামিনো কপার আয়নটি হচ্ছে বর্গাকৃতির। এখানে তো চার কোণায় চারটি। তাহলে আমরা দেখলাম কিভাবে জটিল আয়ন গঠিত হচ্ছে। জটিল আয়ন মূলত গঠিত হচ্ছে যে অবস্থান্তর মৌলের ফাঁকা অরবিটাল গুলোকে ব্যবহার করে লিগ্যান্ড গুলো তাদের নিঃসঙ্গ ইলেকট্রন যুগল শেয়ার করে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমেই জটিল যৌগ গঠন করে থাকে। এবং এই গঠনের বেলা সেক্ষেত্রে তারা সংকরণ অরবিটাল বিভিন্ন ধরনের সংকরণ দেখায়, কখনো sp3, কখনো dsp2, কখনো d2sp3, বিভিন্ন ধরনের সংকরণ হতে পারে। তাহলে তোমরা প্রথমত এই জিনিসটা বোঝার চেষ্টা করো। প্রথমে এভাবে চিন্তা করো না তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো, কোন যৌগ কি করছে, এটা তোমরা স্টাডি করতে করতে বুঝবা। তোমরা শুধু এখন কিভাবে গঠিত হচ্ছে এই জিনিসটা বোঝার চেষ্টা করো। তাহলে আমরা দেখলাম কিভাবে জটিল আয়ন বা জটিল যৌগ গঠিত হচ্ছে। এখন জটিল যৌগগুলোর নামকরণ কিভাবে করব আমরা? এই যে জটিল যৌগ গঠনগুলো হচ্ছে তাদের নামকরণগুলো আমরা কিভাবে করব? প্রথমেই আমরা ১ নম্বর নিয়মটি দেখি। প্রথমে সংখ্যাসহ লিগ্যান্ডের নাম ও পরে কেন্দ্রীয় ধাতব আয়নের নামকরণ করা হয়। তাহলে প্রথমে আমাদের লিগ্যান্ডের নামকরণ করতে হবে, তারপরে কেন্দ্রীয় ধাতব আয়নের নাম লিখতে হবে। তাহলে সংখ্যা সহ কিন্তু লিগ্যান্ডের নাম লিখতে হবে। তাহলে এখানে আমরা এই যৌগটি দেখি, এই আয়নটি দেখি, এই আয়নটির নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার আয়ন। এখানে দুটি অ্যামিন আছে, দুটি অ্যামিন থাকার কারণে এটা ডাই লিখতে হয়েছে। যদি তিনটে থাকে তাহলে ট্রাই, চারটা থাকলে টেট্রা, পাঁচটা থাকলে হেক্স, যেভাবে আমাদেরকে লিখতে হবে। তাহলে এটা ডাইঅ্যামিন এই যৌগ আয়নটির নাম হচ্ছে ডাইঅ্যামিন সিলভার আয়ন। কারণ এই আমাদের কেন্দ্রীয় ধাতব আয়ন হচ্ছে সিলভার। সিলভারের চার সংখ্যা হচ্ছে +1। অ্যামোনিয়ার যেহেতু চার সংখ্যা নাই, সুতরাং সিলভারের চার যা হবে তাই হচ্ছে আমাদের জটিল আয়নের চার সংখ্যা। কারণ অ্যামোনিয়া একটি প্রশম অণু, এটা কিন্তু আয়ন না। সুতরাং এখানে সিলভারের আয়ন যা হবে জটিল আয়নের আয়নও তাই হবে। তাহলে এখানে ডাইঅ্যামিন সিলভার আয়ন। যদি এখন একাধিক ধরনের লিগ্যান্ড উপস্থিত থাকে তাহলে অধিক ঋণাত্মক লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে। তাহলে মনে রাখতে হবে এখানে যদি কোনো যৌগে দেখা যাচ্ছে কি বা যৌগে বা আয়নে একাধিক লিগ্যান্ড থাকতে পারে, তাহলে কার নাম আমরা আগে লিখবো? তাহলে যে লিগ্যান্ডটি অধিক তড়িৎ ঋণাত্মক বা অধিক ঋণাত্মক তার নাম আমরা আগে লিখবো। যেমন এখানে দেখো অ্যামোনিয়া এবং ক্লোরিন দুই ধরনের লিগ্যান্ড আছে। এদের মধ্যে ক্লোরিন হচ্ছে অধিক ঋণাত্মক লিগ্যান্ড, অর্থাৎ এটা হচ্ছে প্রশম, এটা হচ্ছে ঋণাত্মক আয়ন যুক্ত, ক্লোরাইড আয়ন হিসেবে আছে, Cl- হিসেবে আছে। আর অ্যামোনিয়ার চার সংখ্যা হচ্ছে 0, আর এটা চার সংখ্যা হচ্ছে -1, অর্থাৎ এটা নেগেটিভ আয়ন হিসেবে আছে, নেগেটিভ লিগ্যান্ড হিসেবে আছে। তাহলে এখন আমরা এটার নামকরণ কি দিয়ে দিচ্ছি? ক্লোরোফেন্টাএমিন কোবাল্টিক আয়ন। এখানে দেখো আমরা আগে বলেছি যে ঋণাত্মক, যেটা ঋণাত্মক লিগ্যান্ড হবে তার নাম আগে লিখতে হবে। তাহলে সেখানে একটি ক্লোরিন আছে সেজন্য ক্লোরো, আর অ্যামিন 5টি আছে সেজন্য পেন্টা লিখতে হয়েছে।
পেন্টাএমিন কোবাল্টিক আয়ন। এখানে কোবাল্টিক বলার হচ্ছে এখানে কোবাল্টের চার সংখ্যা হচ্ছে 3, এখানে কোবাল্টের চার সংখ্যা +3 আর ক্লোরাইড -1, তাহলে +3 থেকে -1 গেলে কত থাকে +2, সেজন্য এখানে আমাদের চার সংখ্যা হচ্ছে +2। কিভাবে চার সংখ্যা হিসাব করতে আমরা আগেই দেখেছি। তাহলে এখানে কোবাল্টের চার সংখ্যা হচ্ছে +3 আর ক্লোরাইড আয়নের চার সংখ্যা হচ্ছে -1, সুতরাং এই অ্যানায়নের বা সরি এই আয়নের চার সংখ্যা হবে +2। তাহলে এই যৌগটির নাম হলো ক্লোরোপেন্টাএমিন কোবাল্টিক আয়ন। এখন যদি লিগ্যান্ডে পানি থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের একোয়া লিখতে হবে। যদি অ্যামিন থাকে সেটা অ্যামিন হবে। যেমন এখানে আমরা এই দুটি যৌগে দেখেছি, এখানে অ্যামিন লিখেছি আমরা। পেন্টাঅ্যামিন, ডাইঅ্যামিন, কারণ হচ্ছে অ্যামোনিয়া থাকলে সেটা অ্যামিন লিখতে হবে। ঠিক একইভাবে যদি এখানে পানি থাকে তাহলে আমাদের একোয়া লিখতে হবে। যেমন এখানে যদি পানি থাকতো, 2 অণু পানি থাকতো, আমরা লিখতাম ডাই একোয়া সিলভার আয়ন। এখানে যদি পানি থাকতো তাহলে আমরা লিখতাম ক্লোরো পেন্টা একোয়া কোবাল্টিক আয়ন। ঠিক একইভাবে যদি ঋণাত্মক আয়ন থাকে তাদের সাথে তাদের অক্ষরের শেষে ওকার যুক্ত করতে হবে। যেমন হাইড্রোক্সিল আয়ন, এটি একটি ঋণাত্মক আয়ন, সুতরাং তার নাম এসেছে হাইড্রোক্সো। এটা আমরা এখানে দেখছি ওকার যুক্ত করেছি, হাইড্রোক্সাইড থেকে হাইড্রোক্সো। ক্লোরাইড ক্লোরাইড না লিখে এটাকে আমরা লিখছি ক্লোরো, সালফেটকে সালফেটো, সায়ানাইডকে সায়ানো, এই যে ওকার যুক্ত করা হয়েছে। যেমন এখানে যদি আমাদের সায়ানাইড যুক্ত থাকতো তাহলে আমরা এটা লিখতাম ক্লোরো পেন্টাসায়ানো কোবাল্টিক আয়ন। যদি এখানে হাইড্রোক্সিল গ্রুপ থাকতো তাহলে আমরা লিখতাম ক্লোরো পেন্টাহাইড্রোক্সো কোবাল্টিক আয়ন। যদি ক্লোরাইড থাকতো, এই যে শুধু সবগুলো ক্লোরাইড থাকতো, তাহলে আমরা লিখতাম হেক্সা ক্লোরো কোবাল্টিক আয়ন। এখানে যদি 6টা সবই ক্লোরিন হতো তাহলে আমরা তখন লিখতাম হেক্সা ক্লোরো কোবাল্টিক আয়ন, কারণ 6টি ক্লোরিন থাকা মানে 6টা মানে হেক্সা, হেক্সা ক্লোরো কোবাল্টিক আয়ন, এভাবেই আমরা নামকরণ করতাম। তাহলে আমরা দেখলাম যদি পানি থাকে তাহলে ইকুয়াল লিখতে হবে, যদি অ্যামিন থাকে তাহলে সেটা অ্যামিন হিসাবে, যদি অ্যামোনিয়া থাকে সেটা অ্যামিন হিসাবে লিখতে হবে। যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে অর্থাৎ ঋণাত্মক আয়ন থাকে তাহলে শেষে ওকার যুক্ত করতে হবে। যেমন হাইড্রোক্সিল থাকলে হাইড্রোক্সো, ক্লোরাইড থাকলে ক্লোরো, সালফেট থাকলে সালফেটো, সায়ানাইড থাকলে সায়ানো। আমাদের চতুর্থ নিয়ম, যদি জটিল আয়নটি ধনাত্মক হয় তবে কেন্দ্রীয় আয়নের নাম অপরিবর্তিত থাকে। যেমন এই কেন্দ্রীয় আয়ন বলতে এখানে এখানে বোঝাচ্ছে এখানে যেমন কোবাল্ট, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হেক্সাঅ্যামিন কোবাল্টিক আয়ন, হেক্সাঅ্যামিন কোবাল্টিক আয়ন, হেক্সাঅ্যামিন যেহেতু এটি ধনাত্মক আয়ন সুতরাং কিন্তু আয়নের নামের কোনো পরিবর্তন হয় না। এখানে যদি আমরা এটাকে অ্যামিন লিগ্যান্ড হিসেবে ধরে নিই তাহলে লিগ্যান্ডটি যেহেতু এখানে নিউট্রাল আর এখানে আমাদের আয়ন সংখ্যা হচ্ছে প্লাস ধনাত্মক চার্জ, সেক্ষেত্রে আমাদের কোবাল্টিক এখানে আর কোনো কিছু পরিবর্তন হবে না, হেক্সাঅ্যামিন কোবাল্টিক আয়ন হিসেবে ব্যবহৃত হবে। কিন্তু জটিল আয়ন যদি ঋণাত্মক হয় তখন কেন্দ্রীয় আয়নের নাম অ্যাট যোগ করতে হয়। যেমন এখানে ডাইসায়ানো আর্জেন্টেট আয়ন, এই যে এখানে কেন্দ্রীয় আয়ন হচ্ছে আমাদের সিলভার, তাহলে সিলভারের শেষে আমরা এট যুক্ত করেছি আর্জেন্টেট, কারণ আমরা সিলভারের ল্যাটিন নাম জানি আর্জেন্টিনাম, তাহলে এখানে আর্জেন্টেট হয়ে গেছে, তাহলে আর্জেন্টেট এট যুক্ত করা হয়েছে। তাহলে কেন? কারণ এখানে এই যে জটিল আয়নটি সেটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক জটিল আয়ন। এ ধরনের ঋণাত্মক জটিল আয়ন হইলেই যখন যে ধাতুটি থাকবে ধাতুটির নামের শেষে এট যুক্ত করতে হবে। যেমন এখানে আমরা কোবাল্টেট বলি নাই, কারণ এখানে আমাদের যে আয়নটি আছে সেটি ধনাত্মক আয়ন, সুতরাং এখানে কোবাল্টের নামের কোনো পরিবর্তন হয়নি। এখানে কোবাল্টিক লেখার কারণ হচ্ছে এখানে কোবাল্টের আয়নের 4 সংখ্যা হচ্ছে +3, সেজন্য কোবাল্টিক লেখা আছে, বাট আমরা কোবাল্টেট লিখি নাই। যদি এটা নেগেটিভ হতো তখন আমরা কোবাল্টেট লিখতাম। আর এখানে যেহেতু সায়ানাইড আয়নটি নেগেটিভ সুতরাং সেখানে আমাদেরকে নেগেটিভ আর্জেন্টেট আয়ন বলতে হয়েছে, ডাইসায়ানো আর্জেন্টেট আয়ন। তাহলে আমরা দেখলাম এখানে নামকরণের বেলায় যদি শুধুমাত্র আমরা সিম্পল নামকরণ করতে যাই প্রথমে লিগ্যান্ডের নামকরণ লিখতে হবে, তারপরে ধাতব আয়নের নাম লিখতে হবে। যদি যদি একাধিক লিগ্যান্ড থাকে তাহলে অধিক ঋণাত্মক লিগ্যান্ডের নাম আগে লিখতে হবে, তারপরে অন্য লিগ্যান্ডের নাম এবং শেষে ধাতু পদার্থটির নাম লিখতে হবে। যদি পানি থাকে তাহলে অ্যাকুয়া লিখতে হবে, অ্যামিন থাকলে অ্যামিন লিখতে হবে, হাইড্রোক্সিল থাকলে হাইড্রোক্সো, ক্লোরাইড থাকলে ক্লোরো, সালফেট থাকলে সালফেটো, সায়ানাইড থাকলে সায়ানো লিখতে হবে। আর আমাদের জটিল যৌগটি যদি ধনাত্মক আধানযুক্ত হয় তখন সেই ক্ষেত্রে কেন্দ্রীয় ধাতব আয়নের নামের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আমাদের জটিল আয়নটি ঋণাত্মক হয় তখন কেন্দ্রীয় ধাতব আয়নের নামের শেষে এট যুক্ত করতে হবে, এই হচ্ছে আমাদের
মোটামুটি আজকের আলোচনা। আজকের আলোচনার উপর নির্ভর করে আমি তোমাদেরকে কিছু বাড়ির কাজ দিয়েছি এখানে। ৪ টি যৌগ দেওয়া হয়েছে। এই ৪ টি যৌগের নাম তোমরা নামকরণ করে লিখবে। নামকরণ করে এটা আমাকে মেসেঞ্জারে দিয়ে দিবে। তারপর আমি এটা দেখব, দেখে তোমাদের এটাকে সঠিক ভুল ঠিক করে দিব। তাহলে আজকের ক্লাসের যে আলোচনার তার সারাংশটি আমি একটু বলি। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জটিল যৌগ কাকে বলে সেটা শিখলাম। তারপর হচ্ছে সন্নিবেশ সংখ্যা কাকে বলে সেটি শিখলাম। তারপর আমরা চার সংখ্যা কিভাবে হিসাব করা সেটি শিখলাম। তারপরে দিয়ে কিভাবে জটিল আয়ন গঠিত হয় সেটাও আমরা দেখলাম। তারপর জটিল আয়নগুলোর নামকরণ কিভাবে করা হয় সেটাও আমরা দেখলাম। জটিল যৌগ গঠন কিভাবে হয় সেটা আমি একটু আবার বলে দেই। জটিল যৌগ গঠনের জন্য লিগ্যান্ডগুলো অবস্থান্তর মৌলের ফাঁকা অরবিটাল গুলোকে ব্যবহার করে তাদের সাথে অরবিটাল অর্থাৎ তাদের সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠনের মাধ্যমে জটিল যৌগ গঠন করে থাকে। আর সেক্ষেত্রে তাদের যেহেতু অরবিটাল সংকরণ হচ্ছে, সেই জন্য সংকরণের ধরন অনুসারে তাদের আকৃতিগুলো ভিন্ন ভিন্ন হবে। এই ছিল আজকে আমাদের আলোচনা। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।